আমি অদিতি। শুরু করছি কলকাতা টিভির নতুন অনুষ্ঠান সাদা কালো। আবার বলছি, আরও 2-3 দিন তো বলতে হবেই। ঝাঁ চকচকে একটা নতুন অনুষ্ঠান নিয়ে চলে এসেছি, কিন্তু অনুষ্ঠান শুরু করার আগে আবার বলে নিই অনুষ্ঠানটা কিসের, কেন। আমি যা বলছি তাই ঠিক, আমার গুরুদেব যা বলছেন তার বাইরে কোনো সত্য নেই। আমার ধর্মই শ্রেষ্ঠ, আমার মতবাদই শ্রেষ্ঠ, শেষ পর্যন্ত আমি শ্রেষ্ঠ। ব্যাস, এখান থেকেই জন্ম নেবে হিটলার, জন্ম নেবে মুসলিনি, পলপট বা স্তালিন, বা এদেরই মতো অসংখ্য ক্ষুদে সংস্করণ। এক আমিতেই ঢেকে যায় সব কিছু, সব সত্য, সব যুক্তি। সর্বত্র আমি, দেওয়ালে, পোস্টারে, বিজ্ঞাপনে। পটি করার জন্য টয়লেট বানিয়ে দিয়েছে, তার ভেতর ও বাইরে ঝুলিতেছে তেনার সহাস্য মুখ। কঠিন হয়ে যাচ্ছে? নো চিন্তা, সহজ করে বোঝানোর জন্য একটা গান গাইবো? না বাবা, আমি এই স্টুডিওর মধ্যে মারধর খেতে রাজি নই, বরং গানের কথাগুলো বলি। খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে। একদা কি করিয়া মিলন হলো দোহে, কি ছিল বিধাতার মনে। বনের পাখি বলে, খাঁচার পাখি ভাই, বনেতে যাই দোহে। খাঁচার পাখি বলে, বনের পাখি আয়, খাঁচায় থাকি নিরিবিলে। বনের পাখি বলে, না আমি শিকলে ধরা নাহি দিব। খাঁচার পাখি বলে, হায় আমি কেমনে বনে বাহিরিব। বনের পাখি গাহে বাহিরে বসি বসি, বনের গান ছিল যত। খাঁচার পাখি গাহে শিখানো বলি তার, দোহার ভাষা দুই মতো। বনের পাখি বলে, খাঁচার পাখি ভাই, বনের গান গাও দেখি। খাঁচার পাখি বলে, বনের পাখি ভাই, খাঁচার গান লহ শিখি। বনের পাখি বলে, না আমি শিখানো গান নাহি চাই। খাঁচার পাখি বলে, হায় আমি কেমনে বন গান গাই। বনের পাখি বলে, আকাশ ঘন নীল, কোথাও বাধা নাহি তার। খাঁচার পাখি বলে, খাঁচাটি পরিপাটি, কেমনে ঢাকা চারিধার। বনের পাখি বলে, আপনা ছাড়ি দাও মেঘের মাঝে একেবারে। খাঁচার পাখি বলে, নিরালা কোণে বসে বাঁধিয়া রাখো আপনারে। বনের পাখি বলে, না সেথা কোথায় উড়িবারে পাই। খাঁচার পাখি বলে, হায় মেঘে কোথায় বসিবার ঠাঁই। এমনই দুই পাখি দোহারে ভালোবাসে, তবুও কাছে নাহি পায়। খাঁচার ফাঁকে ফাঁকে পরশে মুখে মুখে, নীরবে চোখে চোখে যায়। দুজনে কেহ কারে বুঝিতে নাহি পারে, বুঝাতে নারে আপনায়। দুজনে একা একা ঝাপটে মারে পাখা, কাতরে কহে কাছে আয়। বনের পাখি বলে, না কবে খাঁচায় রুধি দিবে দ্বার। খাঁচার পাখি বলে, হায় মোর শকতি নাহি উড়িবার। আহা, আমাদের প্রাণের আরাম, আত্মার শান্তি। আসলে যেটা বলার চেষ্টা করছি, একটা ঘটনাকে কেবল একদিক থেকেই দেখা বা বোঝার থেকে তাকে আরও অন্য দিক থেকে জানা বা বোঝাটা খুব জরুরি। আরে বাবা, কমসে কম শুনুন না যে ওধারের মানুষটা কি বলতে চাইছে। এবং এই এক আবহের মধ্যে, আগেও বলেছি আবারও বলছি, সংবাদ মাধ্যম বিষয়টাকে আরও জটিল করে তুলেছে বহুতর কারণে। সংবাদ মাধ্যম এখন কর্তার ইচ্ছায় কর্ম, অতএব কর্তা যাহা বলিবেন আমরা সকলেই সেই সুরে গান ধরিব। খানিকটা ওই কৃপা করে মোরে করো রায় বাহাদুর। কিন্তু আমরা সেই আবহের বাইরে এসে একটা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি, যেখানে একটা বিষয়কে একটা, দুটো, তিনটে বা 4-5-6 রকমভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব। আমরা আমাদের এই নতুন অনুষ্ঠানে সেই সমস্ত ধারের মতামতগুলোকে আপনাদের সামনে রাখবো। তারপর কুটে খা, আপনি যেটা পছন্দ বেছে নিন, কিন্তু নেওয়ার আগে এটাও জেনে নিন যে অন্যদিকের অন্য আরেকজন এ নিয়ে কি বলছে, কি ভাবছে। তো আজকের বিষয় মমতা দলে শেষ কথা, তার হাতেই দল। যাব তার আগে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। মমতা ব্যানার্জি জানিয়েছেন তিনি নিচ্ছেন দলের ভার, তিনি নেবেন শেষ সিদ্ধান্ত। বেশ কিছুদিন ধরে দলের
অঘোষিত দপ্তর হয়ে উঠেছিল কেম্যাক স্ট্রিট। সেখান থেকে দলকে এক কর্পোরেট সংস্থার মতো চালানোর একটা চেষ্টা চালাচ্ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আইপ্যাক সংস্থা সেই কাজটা হাতে কলমে করছিল। এক্সেল শিট আর নোটস বোঝাই ফাইল দেখে ঠিক হচ্ছিল প্রার্থীদের নাম, কাজ করলে জায়গা পাবে, কে কবে গুলি খেয়েছে, কার কত আত্মত্যাগ, কে সেই 21শে জুলাই ছিলেন রেড রোডের ধারে, সেসব বিবেচ্য বিষয় নয়। বিবেচ্য হলো ভোটে জিততে পারবে কিনা। আজকে সংসদীয় গণতন্ত্রে দ্যাট ম্যাটার্স, অনলি দ্যাট ম্যাটার্স। এরকম ধরনের এক প্যারাডাইম শিফট তৃণমূল দলে কি সম্ভব? পিসিমণি বেঁচে থাকতে ভাইপো ধীরে ধীরে কমান্ডার ইন চিফ হওয়ার চেষ্টা চালাচ্ছিলেন, আর দলের সেই সব কর্তা ব্যক্তিরা যারা সেই কবে থেকে মমতা অনুগামী চোখের সামনে ঘাস ফুল আঁকতে দেখেছেন, তখন অভিষেক সবে লিকুইড ফর্ম থেকে সলিড স্টেটে এসেছেন, সেই তাদের কাছে জিন্স আর টাইট টি শার্ট পরা, হাতে সিগারেট যুবক যুবতী এসে জিজ্ঞেস করছেন, গত মাসে আপনি কটা মিছিল করেছেন বলুন, কটা মিটিং করেছেন বলুন। তারা প্রথমে বিশ্বাসই করতে পারেননি। মমতাকে কিছু বলার চেষ্টা করেছেন, কিন্তু সেদিকে নজর দেননি নেত্রী। কাজেই অভিষেক ক্যাম্প মৌনং সম্মতি বচনম ধরেই ক্রমশ মাঠ দখলের খেলায় নামছিলেন। কত বয়স পর্যন্ত রাজনীতিতে থাকা উচিত ইত্যাদি বিতর্ক তুলে বুঝতেও পারেননি যে এটা ঘুরিয়ে মমতাকেই চ্যালেঞ্জ করা হচ্ছে। এই নিয়ম বিজেপিতে ছিল, মাঝে মধ্যে কার্যকরীও করা হয় একে তাকে ছেটে ফেলতে, কিন্তু ইদানিং দেখেছেন বিজেপির একজনকেও এ নিয়ে কথা বলতে। কারণ মোদিজি নিজেই সেই বয়স পার করবেন আর কদিন পরে। এছাড়াও আরও কিছু খুচরো দুর্নীতির প্রশ্নে আর আইপ্যাকের বাড়াবাড়ি দলের মধ্যে প্রকাশ্যেই দুটো ক্যাম্প তৈরি করে দিচ্ছিল। মমতা তা সামলেই পুরো কন্ট্রোল নিজের হাতে নিলেন। শুনলেন তো? এবার বলি, অর্ধেক শুনেছেন। হয় খাঁচার পাখির কথা শুনেছেন, না হলে কেবল বনের পাখির কথা শুনেছেন, কিন্তু শান্তিদেব ঘোষ তো পুরোটাই গিয়েছেন। তাহলে এবার অন্য ধারের কথাটাও শুনুন, কিন্তু তার আগে একটা মমতা জানিয়ে দিলেন তার হাতেই থাকছে দলের ভার। এ হলো ইন্টারন্যাশনাল জোক, যা শোনার পর থেকে বহু মানুষ এখনো হেসে চলেছেন। যে দল মমতার চারপাশে গোল করে কলুর বলদের মতো ঘোরে, যে দলে লাখো ল্যাম্পপোস্টের মধ্যে একটা পোস্টই আছে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। যে দলে ওই শোলের আসরানির ভাষায় হামারি জানে বিনা ইহা পরিন্দা ভি প্যার নেই ফেলা সকতা, উনি না জানলে একটি পাখিও ডানা চাপটাতে পারবে না, সেই হেন তৃণমূল দলের ভার মমতা নিলেন। এ তো পিএইচডির বিষয়, কিন্তু বহু গবেষণা করেও সেই পিএইচডি কমপ্লিট করা যাবে না। তার কারণ একটাই, এই দলের ভার অন্য কারোর হাতে কোনো দিনই ছিল না। আর যা ছিলই না, বা বলা ভালো যা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে, তার ভার আবার তিনি কেমন করে নেবেন? তৃণমূল দলের নেতা কর্মী সমর্থক, অভিষেক ক্যাম্প, মনোরঞ্জন ব্যাপারী সাবলটার্ন ক্যাম্প, বা ব্রাত্য বসুর ইন্টেলেকচুয়াল ক্যাম্প, এমনকি সিপিএম, বিজেপি, নকশাল এবং বাম আন্দোলনজীবীদের একজনও কি বলবেন যে তৃণমূল দলে মমতা ছাড়া আর কেউ কোনো সিদ্ধান্ত নিতে পারেন? পারাটা সম্ভব? নেত্রী শোনেন সব কথা, সবার কথা। ভরতপুর বা ডেবরার হুমায়ুন কবিরদের কথাও শোনেন, কিন্তু ডিসিশন অন্য কথা হবে না। সেখানে শেষ কথা মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিশ্বের একমাত্র রাজনৈতিক নেত্রী যিনি নিজের দলের পতাকা নির্বাচনী চিহ্নের ডিজাইন করেছেন। বোঝা গেল, নিজের রাজ্যের রাজ্যগীত নিজেই লিখেছেন, নিজের রাজ্যের লোগো নিজেই ডিজাইন করেছেন। সেই হেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে নাকি দলের কর্তৃত্ব চলে গিয়েছিল, তিনি নাকি সেটা উদ্ধার করে আবার নিজের হাতে নিলেন। ঢাকার কুট্টিটা শুনলে বলতো, কইবেন না কর্তা, ঘোড়ায় হাসবো। আচ্ছা, তাহলে গগন ফাটিয়ে চমকে বমকে দিয়ে আমাদের সংবাদ মাধ্যমে এই ঘোষণা হচ্ছে কেন? কারণ খুব পরিষ্কার, ওই মিডিয়া জানে মমতা মানেই টিআরপি। মমতা নিয়ে একটা বিতর্ক তৈরি হলে পাবলিক খাবে, গিলবে। হ্যাঁ, এসব শব্দ এখন নিউজ রুমে হেভি পপুলার। আমাকে একজন বললো তো সেদিন, দিদি
হ্যাঁ, স্পষ্ট শুনলাম। বললো দিদি আপনার প্রোগ্রামটা দারুণ গিলছে। তো সেই রকম মমতাকে নিয়ে কন্ট্রোভার্সি, তার ভিত্তি থাক আর না থাক মানুষ খায়, তাই ভেসে নাও, দুদিন বই তো নয়। ওরা খবর ভাসাচ্ছেন আর কিছু লোকজন তা চেটে পুটে খাচ্ছেন। জানিনি না এই মোবাইল মেমোরির আহামরি যুগেও মমতা বন্দ্যোপাধ্যায় জেলা নয়, ব্লক নয়, পঞ্চায়েতের নেতাদের নামেও চেনেন, মুখেও চেনেন। তিনি দলের মাথায় ছিলেন, আছেন, থাকবেন। এই হলো গিয়ে কথা। এবার তাহলে কি, যেটা মনে ধরে সেটাই আওড়াতে থাকুন। আমি তো দূত মাত্র, অবদ্ধ। যা রটছে, যা ঘটছে তার প্রত্যেকটা ধার ব্যোমকেশ বক্সী বা মিতিন মাসির মতো খুঁটিয়ে দেখে আপনাদের সামনে হাজির করাটা আমার কাজ। আমার কাজ করেছি, এবার আপনাদের পালা। কিন্তু হ্যাঁ, রোজ দেখতে ভুলবেন না যেন। কি বলুন তো, এই যে অদিতির সঙ্গে সাদা কালো।